আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শোনা যাচ্ছে না। আচ্ছা। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা তাহলে শুরু করি। আচ্ছা, তোমরা তো জানো, অলরেডি জেনে গেছো যে সেকেন্ড ইয়ারের তোমাদের মানে পরে যে সেকেন্ড ইয়ারটা আছে আর কি, ওল্ড সেকেন্ড ইয়ার, তাদের তো পরীক্ষা টরীক্ষা সব স্থগিত হয়ে গেল। তো এই ব্যাপারটা নিয়ে তোমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। সতর্কটা এরকম, ধরো এমনটা হতে পারে অনেক সময় যে তোমাদের পরীক্ষা সেশন জাট আর কি, যেহেতু সেশন জাটটা অনেক বড় হয়ে গেছে, মানে সেশন জাটটা কমানোর জন্য এমনও হতে পারে যে খুব তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে নিতে পারে। হতে পারে এরকম যে যেমন ফোর্থ ইয়ারটা নিয়ে নিচ্ছে বা আর নিয়ে নিছেই ধরা যায়, আর কয়েকটা পরীক্ষা, তিনটা মনে হয় বাকি আছে। তো ওল্ড সেকেন্ড ইয়ার, তারপরে থার্ড ইয়ার, এরপরে ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ারের ডেটটা যেহেতু আগামী মাসে দেয়া আছে, তো তারপরে কিন্তু ফার্স্ট ইয়ার 1 মাস, তারপরে তোমাদের। তো এরকমটা হতে পারে যে আহ, জুলাই আগস্ট সেপ্টেম্বর, মানে রোজার বা কুরবানিদের পরের দিকে হয়তো তোমাদের একটা সম্ভাবনা আছে পরীক্ষা টরীক্ষা নেওয়ার। তো তোমরা ওইভাবে একটু সিরিয়াসলি পড়াশোনা করো। যদিও আমরা সাজেশনটা দেওয়া মুশকিল হচ্ছে, কারণ কোন প্রশ্নগুলো এসে যাবে, তারপরেও আমরা প্রশ্ন পড়া শুরু করব। প্রশ্ন পড়া আমি আর কয়েকটা কবিতা পড়ানোর পরেই প্রশ্ন পড়ানো শুরু করব, এবং প্রশ্নগুলো গতবারের যেই কোশ্চেনগুলো আসছিল, মানে যে প্রশ্নগুলো পরীক্ষা আসছিল, ওইগুলো এবার তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সো ওইগুলো পাশাপাশি যে জিনিসগুলো আর কি তারও আগের বছর আসছিল বা গত বছর আসে নাই, সেগুলো আবার কিছুটা ইম্পর্টেন্ট। আমরা ওইগুলো ওইভাবে বাছাই করে করতে থাকবো, এবং ফাইনাল সাজেশনে ওগুলো অবশ্যই ইনক্লুড থাকবে। আর ফাইনাল সাজেশন দিব পরীক্ষার পরে। ওকে, দেখো কবিতাটা যেহেতু বড়, আমরা আজকে শেষ করার চেষ্টা করব। আমরা ইমর্টালিটি ওর সম্পর্কে পড়ছিলাম, আমরা মনে হয় 5টা পড়েছিলাম, তাই না? এই যে এই পর্যন্ত পড়েছিলাম। সো আমরা এখান থেকেই আবার শুরু করি। দেখো বলছে যে আগের এই ভিডিওটা যারা মিস করেছো তারা বুঝতে পারবে না। তো আগের এই ভিডিওটা একটু দেখে আসতে হবে, তারপরে এখান থেকে বুঝতে পারবে। আমি কি মিস করছি নাকি এদিকে? না স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, আমরা এখান থেকে শুরু করি। দেখো, behold the child among his newborn blesses, a 6 years darling of the pygmy size. See where mid বলতে এখানে amid আর কি, where mid work of his own hand he lies, fritted by sallies of his mother's kisses. আচ্ছা, with light upon him from his father's eyes, see at his feet some little plan or chart, some fragment from his আচ্ছা আচ্ছা from his dream of human life। আমরা এই যে এই পুরোটুকু একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা যদি আমরা একটু চিন্তা করি, দেখো এখানে খুব সুন্দর একটা দৃশ্য বা সিনারিও আমাদের চোখের সামনে তুলে ধরছে, বা একটা ইমেজারি ক্রিয়েট করেছেন। বলছে যে একটা শিশুর দিকে তাকাও, যে শিশুটা নিউ বর্ন ব্লিসেস, অর্থাৎ খুব মানে নতুন জন্মগ্রহণ করেছে। নতুন জন্মগ্রহণ বলতে তার মানে শৈশবের ভিতরে রয়েছে, এবং সে তার ওই আর শৈশবের যে আনন্দ, সেই আনন্দটা সে এখনো এনজয় করছে। এরকম একটা ছেলের দিকে তাকাও, একটা বাচ্চার দিকে তাকাও, এবং তার বয়স হতে হবে 6 বছরের মতো। মানে 6 বছর মানে কি, এখনো তো সে মানে কৈশোরের ভেতরে আছে, সরি শৈশবের ভেতরেই আছে। তো এই শৈশবের ভেতরে থাকার কারণে এটাকে বলতেছে নিউ বর্ন ব্লেসেস, অর্থাৎ নতুন জন্ম নেওয়ার পরে যে আনন্দ এই 6 বছর ধরে সে আর কি নিচ্ছে,
সেটার কথাই বলছে যে ওই 6 বছরের বাচ্চার দিকে তোমরা তাকাও, ডার্লিং অফ এ পিগমি সাইজ, দেখো চমৎকার, খুব সুন্দর এবং খুবই ছোট একটা সাইজ। পিগমি, পিগমি বলতে ছোট, ছোট সাইজের বাচ্চা। সি হোয়ার অ্যামিড ওয়ার্কস অফ হিজ ওন হ্যান্ড হি লাইস, বলছে দেখো সে তার যে কাজ কারবার যেগুলো, এখানে কাজ বলতে হয় যে তার খেলনা নিয়ে খেলাধুলা আর কি, তার খেলনা দিয়ে খেলাধুলা গুলো দিকে তাকাও এবং দেখো সে নিজের হাতে কি করছে। এখানে হি লাইস বলতে স্থাপন করে, এখানে তিনি মানে সে কি কাজ করছে এগুলো একটু দেখো। ফিটার্ড বাই স্যালিস অফ হিজ মাদার্স কিসেস, যেমন ওই বাচ্চাটা কি হয়, বিরক্ত হয় তার মায়ের যে চুমু খাওয়ার যে আঘাত, সেই আঘাতে। মানে এটা এটা তোমরা খেয়াল করে দেখবা, তোমাদের বাচ্চার ক্ষেত্রেও ঘটে, আমার বাচ্চার ক্ষেত্রেও ঘটে। দেখা যায় যে ছোট একটা বাচ্চা খুব কিউট, একটু কিস করলেই দেখা যায় যে তখন সে বিরক্ত হচ্ছে। আবার থুতু তো ভরেনি, কিন্তু সে এমন একটা ভাব দেখাবে যে তার যেন ওই গালে থুতু থুতু মেখে গেছে, এরকম একটা ভাব করবে। তো সেই কথাটা বলছে যে একটা বাচ্চার দিকে তাকাও, যে বাচ্চাটা এখনো ছোট, বাচ্চাটার বয়স হবে আনুমানিক 6 বছরের, এবং এই বাচ্চাটা পিগমি সাইজের, খুব ছোট সাইজ। আর এই বাচ্চাটা তার খেলনা নিয়ে যে কাজগুলো করছে সেগুলোর দিকে তাকাও এবং খেয়াল করে দেখবা যে সে তার মায়ের কিসের আঘাতে সে বিরক্ত হচ্ছে। উইথ লাইট আপন হিম ফ্রম হিজ ফাদার্স আইস, এবং বাবার দৃষ্টিতে তার দিকে তাকাও, দেখবে অ্যাট হিজ ফিট সাম লিটল প্ল্যান অর চার্ট, দেখবে তার পায়ের নিচে কিছু প্ল্যান করেছে, সে সে কিছু একটা আঁকিয়েছে, কিছু একটা চার্ট করেছে সে। এবং ওই ওই চার্টের ভিতরে কি আছে, সাম ফ্র্যাগমেন্ট অফ হিজ ড্রিম অফ হিউম্যান লাইফ, এবং তার অ্যাডাল্টহুডে পৌঁছানোর পরে তার যে স্বপ্ন, বা অ্যাডাল্টহুডে পৌঁছানোর পরে সে কি করতে চায় সেটারই একটা ফ্র্যাগমেন্ট, সেটারই একটা অংশ, ভঙ্গুর একটা অংশ বা খণ্ডিত একটা অংশ রয়েছে এই চার্টে বা এই প্ল্যানের ভেতরে। আচ্ছা, আমি এটাকে আরেকবার বোঝাই। একটা বাচ্চার ক্ষেত্রে যেটাকে বোঝাচ্ছে যে একটা বাচ্চার দিকে তাকাও, যে বাচ্চাটা ছোট, এই বাচ্চাটার বয়স হতে হবে 6 বছরের এবং খুব ছোট সাইজের। বলছে এর দিকে তাকাও, এর খেলনাগুলো নিয়ে এসে কি করছে সেদিকে একটু তাকাও। আর একটা জিনিস খেয়াল করবা যে ওর মা যখন ওকে কিস করে তখন সে বিরক্ত হয়, আর বাবার চোখ দিয়ে যদি তার দিকে তাকাও তাহলে দেখবা যে তার হাতে মানে তার পায়ের নিচে কিছু প্ল্যান, হয়তো মাটিতে সে আঁকিয়েছে বা খাতা টাতা দিয়েছে সেগুলোতে সে আঁকিয়েছে। 6 বছর বয়স যেহেতু, এখন হয়তো সে লিখতেও পারে। তো এই প্ল্যানের ভেতরে বলতে এই প্ল্যানটা হচ্ছে সে বড় হয়ে কি করবে, তার যে স্বপ্নটা, সে স্বপ্নেরই একটা খণ্ডিত অংশ হচ্ছে এই চার্টটা। Shaped by himself with newly learned art, a wedding or a festival, a mourning or a funeral, and this hath now his heart, and unto this he frames his song. আচ্ছা, এবার এইটুকুতে যেটা বলছে যে এই যে সে যে তার হিউম্যান লাইফের যে ড্রিমটা সে দেখছে, এই ড্রিমের ভেতরে, এই ড্রিমটার ভেতরে কিছু যে রিয়েল লাইফের শেপ পাওয়া যাবে। রিয়েল লাইফের শেপ হচ্ছে শেপ বাই হিমসেলফ, সে এগুলোকে আকৃতি দিচ্ছে বা ওইখানে দিয়েছে। উইথ নিউ লার্নড আর্ট, তার নতুন শেখা বিভিন্ন কৌশল দিয়ে সে হচ্ছে এই অনেক কিছু করার চেষ্টা করছে। কি করছে, ওয়েডিং, একটা যেন বিয়ের আয়োজন করেছে। অনেক সময় হয় না যে আমরা পুতুল পুতুল খেলি, মেয়েরা বেশি খেলো, পুতুল পুতুল খেলা হয়। তো এটা কি ওই বড় হয়ে যাওয়ার পরে যে বিয়ে হবে বা এরকম যে বিষয়গুলো, এগুলো দিয়ে কিন্তু পুতুল পুতুল খেলা হয় বা এই পুতুলেরও বিয়ে দেওয়া হয়। তো এটাকেই বলা হচ্ছে যে ওই বাচ্চার স্বপ্নটা আর কি, বড় হওয়ার পরে সে কি করবে। অথবা ফেস্টিভ্যাল, অথবা আমরা দেখি যে ছোট ছোট বাচ্চা অনেক ফেস্টিভ্যালের আয়োজনও করে। আমরা তোমরা এখনকার যুগে এটা অনেক কম দেখা যায়, বাট আমি যদি 2000 সালের আগের কথা চিন্তা করি, বা আমাদের আর্লি এজ যেটা 90-92 সালের এই সালগুলোর কথা যদি চিন্তা করি, আমরা ইয়ে খেলতাম। ওই আমাদের সময় তো আর এত পাকা রাস্তা ছিল না, ওই রাস্তার ধুলো দিয়ে এসে ধুলো দিয়ে আমরা ঘর বাড়ি বানাতাম, কাদা করে ওইটা দিয়ে হাঁড়ি বাসন বানাতাম, এবং ওইগুলো দিয়ে আবার ওই রান্না করতাম, ওর ভেতরেই অনেক কিছু করতাম। তো এইরকম মানে একটা বিষয়, এখানে দৃশ্যটা চিন্তা করো যে একটা ওয়েডিং এর সে শেপ তৈরি করেছে, সে একটা ফেস্টিভ্যালের শেপ তৈরি করেছে, ওইখানে আবার হচ্ছে সে দুঃখের কিছু শেপ তৈরি করেছে, অথবা কোনো একটা ফিউনারেল, অর্থাৎ কেউ মারা গেছে তারই শোক গাথার একটা দৃশ্য তারা তৈরি করেছে। এবং এই যা কিছু সে করেছে, দিস হ্যাথ নাও হিজ হার্ট, এগুলো সে তার হৃদয় দিয়েই করেছে। অ্যান্ড অন টু দিস হি ফ্রেমস হিজ সং, এবং সে এগুলো করেছে তার নিজের মানে গান দিয়েই। অর্থাৎ সে তার এখানে যে গানগুলো সে ইউজ করছে, বা অনেক সময় আমরা দেখি না, আমরা আমাদের মনে হয় যে ছোট বাচ্চা যেন গান গাচ্ছে। যেমন আমার আমার তো 15 মাসের বাচ্চা একটা আছে, ও নিজেই সময় সময় গান গায়।
আর বড়টা টয়লেটে যাওয়ার সময় ভয় লাগে তখন সে গান গায়। এগুলো মানে বাচ্চাদের একটা গান থাকে আর কি। তো বলছে এই গানগুলো তার হৃদয় থেকে আসে সবই। Then he will be fit his tongue, আচ্ছা then he will fit, sorry আমি ভুল বলছি, then will he fit his tongue to dialogues of business, love and strife, but it will not be long ere this be thrown aside, and with new joy and pride the little actor cons another part, filling from time to time his humorous edge with all the persons down to pulsed edge. বাবা অনেক বড় সেন্টেন্স। আচ্ছা এবার দেখো বাচ্চা তার কথা বলছে যে এবার বাচ্চাটা কি করছে, এবার বাচ্চাটা একটু একটু করে কথাও বলে এই সময়টাতে। ওই যে 6 বছরের বাচ্চা হলে তো কি হবে, ও কিছু কিছু কথাও বলে যে কথাগুলো আর কি বড়দের মতো। যেমন সে কখনো কখনো দেখবা যে মোবাইল দিয়ে সে মনে হচ্ছে কথা বলতেছে, অনেক সময় বিজনেসের কথা বলতেছে, কাজের ব্যবসার কথা বলতেছে, ভালোবাসার কথা বলতে মানে ওইরকম ভান করে, আবার কখনো ঝগড়া করে। এটা এটা এই জিনিসগুলো ছেলেদের ক্ষেত্রে একটু কম, বাট মেয়ে বাচ্চা যারা, হ্যাঁ তারা দেখবে এরকম অনেক কিছু করে থাকে। দেখা যাচ্ছে মায়ের মতো করে এসে শাড়ি পরছে, মায়ের মতো একটা পুতুল বানিয়ে এসে সেই পুতুলকে আদর করছে, আবার অনেক সময় মায়ের সাথেই ঝগড়া করে, হ্যাঁ বাবার পক্ষ নিয়ে, এরকম অনেক কিছু হয়। তো এরকমটাও তুমি দেখতে পাবা এই বাচ্চার ভেতরে, বাট ইট উইল নট টু বি লং, কিন্তু এটা খুব দীর্ঘ সময় ধরে যে এটা করে তা কিন্তু না। সে একটা করে আরেকটা ভুলে যায় পূর্বেরটা। মানে একের পর এক সে সারাদিনে অনেক ধরনের খেলাই খেলে থাকে একটা বাচ্চা, এবং একটা খেলতে খেলতে আরেক আগেরটা ভুলে যায়। এবং এই সব কিছুই করে সে নতুন নতুন জয় এবং প্রাইড নিয়ে। যখনই সে নতুন একটা খেলা শুরু করছে এটাকে সে নতুন ভাবে আবার শুরু করছে, এবং খুবই নতুন আনন্দ নতুন প্রাইড নিয়ে সে এটা শুরু করছে। এবং বলছে যে দ্য লিটল অ্যাক্টর কনস অ্যানাদার পার্ট, বলছে এই লিটল অ্যাক্টরটা সে আর একটা পার্ট শুরু করছে। মানে ব্যাপারটা এরকম হয় যে তার এতদিনের যে শৈশব, সেই শৈশবের যেই অংশটা 6 বছর বয়স পর্যন্ত আমরা ধরি, এখানে অবুঝের অনেক বিষয় রয়েছে, বাট 6 বছর থেকেই আমরা যখন স্কুলে দিয়ে দিচ্ছি বা অন্যান্য অনেক কিছু দিয়ে, তখন তার একটু যেন সে অনেক কিছু বুঝে ফেলছে, অনেক কিছু কথা বলছে অনেক ধরনের বড়দের মতো। মানে এটা অনেকটা ওই প্রি, আমি ভুলে গেছি সন্ধির বয়ঃসন্ধিকালের ইংলিশটা ভুলে গেছি। তো ওই বয়ঃসন্ধিকালের পূর্বের অবস্থাটা আর কি, 6 থেকে 9 আচ্ছা ওই 6 থেকে 9 বছর বয়স পর্যন্ত বা 10 বছর বয়স পর্যন্ত এই সময়টার কথা বলছে, যে এই সময়টাতে সে অনেক সিরিয়াস অনেক কাজের অংশগ্রহণ করার চেষ্টা করে, শুরু করে আর কি। তো এটাকে বলছে অ্যানাদার পার্ট সে শুরু করে, ফিলিং ফ্রম টাইম টু টাইম হিজ হিউমারাস স্টেজ। এবং তার এই সময়টাতে সে অনেক হিউমারাস অ্যাক্টিভিটিও করে থাকে যেগুলো আমাদের বলতে ভাল লাগে। আমার আমার এই যে বেটা এখন 9 বছর বয়স হয়ে গেছে বড়টা, তো এর এর ব্যাপারগুলো এখন সব ওকে, মানে এখন ইয়ে করে না, বাট আস্তে 2-3 বছর আগে এমন এমন কাজ করতো যেগুলো খুব মজা দিত আমাকে। তো এরকম হিউমারাস অনেক অ্যাক্টিভিটিস এই বাচ্চাগুলো করে টাইম টু টাইম উইথ অল হিজ পার্সনস। এই পার্সনস বলতে তার সমস্ত যে ব্যক্তিবর্গ বা অনেক যে ইয়ে রয়েছে সেগুলো নিয়ে। অ্যান্ড ডাউন টু পালসিটেজ, পালসিটেজ বলতে তার যে পালসিটেজ মানে হচ্ছে যে অ্যাডাল্ট এজের পরের যে অবস্থাটা, সেটা হচ্ছে পালসিটেজ, মানে না বুড়ো না ইয়ে। তো বলছে যে এই এই কাজগুলো সে করে থাকে, তার সমস্ত পরিচিত জন পরিচিত ব্যক্তিবর্গ তাদের সঙ্গে এই কাজগুলো করে থাকে, এবং ডাউন টু পালসিটেজ এবং বয়স্ক লোক বিশেষ করে দাদা নানা এদের সাথে এই হিউম্যারাস স্টেজ বা এই কাজগুলো করে থাকে সে। That life brings with her, স্যার পালসিটিতে প্যারালাইজড না? না প্যারালাইজড না, না না প্যারালাইজড না, একেবারে বৃদ্ধ বলতে ওই যে বললাম যে একটা শব্দের অনেক অর্থ থাকে, তবে এখানে পালসিট বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে তোমার দাদা নানা হয়ে যায় না মানুষ। এই দেখো বলছে হিউমারাস স্টেজ, হিউমারাস স্টেজটা তার চলে কাদের সাথে, উইথ অল হিজ পার্সনস। এই পার্সনস বলতে তার যে পরিচিত জন যারা রয়েছে তারা, এবং ডাউন টু
পালসিড এজ, ডাউন টু বলতে কি একেবারে দেখা যাচ্ছে যে তার সমবয়সীদের থেকে শুরু করে একেবারে পালসিড এজ পর্যন্ত, মানে দাদা নানা পর্যন্ত আর কি। দাদা নানা প্যারালাইজড হয়ে গেলে তাহলে তো আর ইয়ে করতে পারবে না। আচ্ছা এমনি পালসিড বলতে প্যারালাইজড ঠিক আছে, কিন্তু এইখানে পালসিড বলতে প্যারালাইজড না। আমরা ফার্স্ট ইয়ারে থাকতে দি প্যাট্রিয়ট কবিতাতে পালসিট পড়ছিলাম, তো ওইটাও মনে হইলো যে প্যারালাইজ। আচ্ছা, একই শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ইউজ হয়। তুমি এমনি খেয়াল করে দেখবা যে এখানে এখানে যে লাইনগুলো আছে সব একেবারে যে তোমার ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং হবে তা কিন্তু না, একটু ডিফারেন্ট আছে অনেক জায়গাতেই। দেখো এবার আবার, that life brings with her in her equipages as if his whole vocation were endless imitation। এই যে এই অংশটুকু, এই যে দুইটা লাইন খেয়াল করো, আমরা এখানে কত নাম্বার, 7 নাম্বারের থেকে 8-এর এখানে এই দুইটা লাইন, এই দুইটা লাইন চাকরির পরীক্ষায় আসে, বলে এক্সপ্লেইন করো। কোত্থেকে নিয়েছেন, কোন রাইটার, কে লিখেছে, এক্সপ্লেইন করো। চাকরির পরীক্ষাগুলো তো কিন্তু আমি বলছি as if his whole vocation were endless imitation। আমি এটাকে বুঝিয়ে দিই, দেখো কি অর্থে ইউজ করা হচ্ছে। বলছে যে দ্যাট লাইফ ব্রিংস উইথ হার ইন হার ইকুইপেজ, বলছে এই লাইফটা তার কাছে আসে তার লাইফটাকে সাজানোর জন্য, এই যে এই লাইফটা। আর এইখানে বলছে যে অ্যাজ ইফ ইজ হোল ভোকেশন, অর্থাৎ এই যে বাচ্চা, যে বাচ্চাগুলো, এটা এটা এখানে 6 বছরের বাচ্চা বলতেছে, বাট আমরা যদি একেবারে জিরো থেকেই ধরি, প্রথম দিন থেকেই একটা বাচ্চা যতদিন না মানে বোধ শক্তি তার হচ্ছে, হয়তো 7-8 ক্লাস 7-8 পর্যন্ত না যাচ্ছে, ততদিনই যেটা করে থাকে সেটার কথা এখানে বলছে। কি কি করে থাকে, যে ওই বাচ্চাটার অ্যাজ ইফ, যেন হিজ হোল ভোকেশন, তার সমস্ত প্রচেষ্টা, চেষ্টা, তার কাজ, তার পেশা, ওয়ার এন্ডলেস ইমিটেশন, ছিল হচ্ছে চারিপাশে যা কিছু দেখবে সেটারই নকল করবে। এটাই যেন ছিল তার একমাত্র পেশা, ওই সময়টার একমাত্র কাজ। সত্যিকার অর্থে দেখো একটা বাচ্চা কি করে, একটা বাচ্চা হওয়ার পর থেকে সে প্রথমে বাবা মা তার আশেপাশের লোকজন কি বলছে, কিভাবে বলছে, এই জিনিসগুলো সে ইয়ে করতে থাকে, আয়ত্ত করতে থাকে, এভাবে সে ভাষাটা শিখে ফেলে। তো ভাষাটা কি তাকে ওই সময় কিছু পড়ে পড়ে শিখে তা কিন্তু না, সে লিখে লিখে শিখে তাও না, সে শুনে শুনে শিখে, এবং সাথে সাথে আমাদের যে জেস্টার এবং পোস্টার আছে এগুলো সে কপি করতে থাকে। হ্যাঁ, যেমন আমরা মাথা দুই দিকে নাড়িয়ে বলি যে না, তারপরে মাথা একটু সামনের দিকে ইয়ে করে বলি যে হ্যাঁ, হ্যাঁ হাত নাড়িয়ে বিভিন্ন ধরনের কথা বলি। তো এই সব কিছুকে বলছে যে সে কপি করে এই সময়। তো এটাই বলছে যে একটা বাচ্চার তার বয়সের মানে ছোটবেলায় আর কি, শৈশবে অ্যাজ ইফ ইজ হোল ভোকেশন, তার সমস্ত কাজই যেন সীমাহীন কপি করা আর কি। ইমিটেশন মানে কপি করা। তোমরা একটা জিনিস খেয়াল রাখিও, এই কবিতার ক্ষেত্রে যে ভুলটা হয়, এইটা কিন্তু ইন্টিমেশন, ওপরের যে কবিতার নামটা সেটা হচ্ছে ইন্টিমেশন অফ ইমর্টালিটি, বাট এইখানে কিন্তু ইমিটেশন। এই ইমিটেশন হচ্ছে, ইমিটেশন মানে নকল। ইমিটেশন হচ্ছে, ইমিটেশনের একটা ইয়ে আছে, এটা তোমরা 3rd ইয়ারে উঠলে পাবা, অ্যারিস্টটলের পোয়েটিক্স নামে একটা বই, সেখানে ইমিটেশন বলতে একটা আলাদা চ্যাপ্টারই আছে, ইমিটেশন কি জিনিস, কেন, কিভাবে, কি, এগুলো। তো এই ইন্টিমেশন এবং ইমিটেশন এটার ভুল হয়, এবং এই ভুলে কিন্তু একবারে তুমি এই ভুলেতে মার্কস কেটে নিবে। পরীক্ষা খাতে তুমি ইমিটেশন লিখে দিয়ে আসছো, পরে মার্কস নাই, তুমি তখন এসে বলতেছো যে আমি তো ভালোই লিখছি, মার্কস পাইলাম না। তো এটা খেয়াল রাখো। এবার আসো, thou whose exterior semblance doth belie thy soul's immensity, thou best philosopher who yet dost keep thy heritage, thy eye among the blind, that deep and silent readest the eternal deep, haunted for ever by the eternal mind, mighty prophet, seer blessed, on whom those truths do rest। বাবা মেলা বড় লাইন, আমরা এটুকুই দেখি আর কি। মানে এবার বাচ্চার কথা বলছেন, বাচ্চাটার কথাই এখানে বলছে, বাচ্চাটাকে এবার সে ফিলোসফারের পর্যায়ে নিয়ে চলে যাচ্ছে। কেন ফিলোসফারের পর্যায়ে আমি একটু বলি, সেটা হচ্ছে যে একটা বাচ্চা কি হয়, যে ওই যে এটা শুরুতেই ছিল না যে একটা বাচ্চা এসেছে, তার ভেতরে এখনো সেই নূর বা আভাটা রয়েছে। তো এখানে বিষয়টা এরকম যে
বাচ্চাটা যেহেতু কেবল গডের থেকে এসেছে, গড বা আমরা যদি আল্লাহর কথা বলি, তাহলে আল্লাহর কাছ থেকে কেবল যেহেতু এসেছে, সো তার কাছে একটা স্বর্গীয় লাইট তার মানে আছে, যেহেতু সে এখনো ইনোসেন্ট রয়েছে বা তার এখনো পাপ পঙ্কিলতা বা আমরা যদি বলি আমল নামা এখনো ওইভাবে ইয়ে হয়নি, সো সেক্ষেত্রে এখনো তার ভেতরে ওই যে নূর বা আভাসেল বা যে লাইটটা সিলেশিয়াল লাইট সেটা রয়ে গেছে। তো এটার কথা বলতেছে যে দাও হুজ এক্সটেরিয়র সেমব্লেন্স ডোথ বিলাই, বলছে ওই ব্যক্তি, মানে এখানে দাও বলতে তুমি, তোমার যার আর কি, বা এখানে ওই ব্যক্তি যার যার বাইরের আকৃতিটা, যে বাইরের চেহারাটা মিথ্যার, মানে যার বাইরের চেহারার উপরে মিথ্যা রয়েছে আর কি, মানে ব্যাপারটা এরকম যে চেহারায় যদি তোমার খারাপত্ব প্রকাশ পেয়ে যায়, দাই সোলস ইমেনসিটি, হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা বলছে যে চেহারাতে অনেক সময় আমাদের অনেকেরই দেখা যায় যে, এখানে মিথ্যা বলতে খারাপ মিথ্যা বা এরকম কিছু না, মানে এখানে বিষয়টা হচ্ছে যে চেহারার উপরে অনেক সময় আমাদের অনেক কিছুই প্রকাশ পেয়ে যায়। আমরা অনেক দুঃখে থাকলে আমাদের চেহারায় সেটা এক্সটেরিয়রে ভেসে ওঠে, আমরা খুশি থাকলে আমাদের চেহারায় ভেসে ওঠে। সো এরকমটা বলছে যে চেহারার সময় উপরে অনেক সময় অনেক কিছুই তোমার স্পষ্ট হয়। দাই সোলস ইমর্টাল ইমেনসিটি, এবং তোমার সোলের যে অমরত্ব, তোমার সোলের যে নূর, সেটাই তোমার চেহারার উপরে ফুটে ওঠে। মানে তোমার হৃদয়টা যদি ভালো থাকে তাহলে তোমার এই সোলটা, মানে তোমার চেহারাটাও ভালো হবে, ব্যাপারটা এরকম। এরকম একটা তত্ত্ব আছে, এরকম একটা বিশ্বাস আছে, সেটা হচ্ছে যে আমি এক্স্যাক্টলি ভুলে গেছি যে প্লেটো না সক্রেটিস কে বলেছিল যে তোমার আত্মা যদি ভালো হয় তাহলে তোমার কর্মকাণ্ড অ্যাক্টিভিটি ভালো হবে, উপরন্তু তোমার চেহারাও ভালো হবে। চেহারাটা ভালো বলতে এরকম কি, যেমন একটা যদি আমরা এরকম বলি যে কোনো ব্যক্তি যদি বিড়ি তামাক সিগারেট গাঁজা এগুলো খায় তাহলে তার চেহারা ফ্যাকাশে হয়ে যায়। কোনো ব্যক্তি যদি মদ টদ খায় তাহলে তার চেহারা এলোমেলো হয়ে যাবে, তার মানে কি তার ভেতরেরটা বাহিরে প্রকাশ পাচ্ছে। ঠিক একই সঙ্গে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে প্রতিনিয়ত ওযু করছে গোসল করছে সবকিছু ওকে, তাহলে তাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন দেখাবে। ঠিক এরকমটাই যে তোমার সোলটা যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে তোমার বাহিরে এটা শো করবে, এটা বের হয়ে আসবে। কিভাবে বের হয়ে আসবে? তোমার অ্যাক্টিভিটির মাধ্যমে। আর সক্রেটিস বা প্লেটোর ব্যাপারটা এরকম, মানে এই কথাটাই তারাও বলেছে। এবং তাদের আরেকটা যুক্তি ছিল এরকম যে একটা হ্যারিকেনের মধ্যে, হ্যারিকেন ছিল, হ্যারিকেন দেখেছো না অনেকেই, হ্যারিকেনের ভেতরে একটা ছোট সলতেতে আগুন জ্বলে এবং সেই আলোটা কি হয় যে হ্যারিকেনের গ্লাসটা ভেদ করে বাইরের দিকে বের হয়ে আসে। বা আধুনিক যুগে যদি আমরা বাল্বের কথা বলি, শাহপরান কি ঘুমাচ্ছ নাকি? আমরা যদি একটা বাল্বের কথা চিন্তা করি তাহলে বাল্বের যে টাংস্টেন যে তার বা এলইডি লাইটের যে ভেতরের যে ইয়েটা, এর ভেতর দিয়ে কি হচ্ছে, ছোট্ট একটা আলো জ্বলছে, ওখানে একটু হয়তো ফায়ার হচ্ছে বা একটু কিছু হচ্ছে, কিন্তু এটার আলোটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তো ব্যাপারটা এরকম যে সোল হচ্ছে, সোল অমরত্ব রয়েছে সোলের, আমাদের যে মানে জীবনের একটা অমরত্ব রয়েছে, এবং এই জীবনটা যদি সুন্দর হয় তাহলে এইটা আমাদের এক্সটেরিয়র, আমাদের চেহারা দিয়ে ফুটে ওঠে। এবার বলছে যে এই বাচ্চাটাকেই বলছে আর কি, যে বাচ্চাটার যেহেতু সোলটার অমরত্ব রয়েছে বা বাচ্চাটার সোলটা যেহেতু ফ্রেশ, সেহেতু তার চেহারাটাও অনেক কিউট। হ্যাঁ, দাও বেস্ট ফিলোসফার। এবার বাচ্চাটাকেই বলছে যে বাচ্চাকে বলছে যে তুমি হচ্ছে সবচেয়ে বড় ফিলোসফার, হু ইয়েস ডোস্ট কিপ দাই হেরিটেজ, যে কিনা এখনো তোমার ঐতিহ্য ধরে রেখেছো। এই ঐতিহ্যটা কোনটা? ওই যে গডের কাছ থেকে কেবল এসেছে, বা গডের যে লাইট বা নূর সেটা এখনো ধরে রেখেছে। দাও আই অ্যামাং দ্য ব্লাইন্ড, তুমি হচ্ছ আমাদের যে, আমরা যে ব্লাইন্ড, আমরা যারা বড় হয়ে গেছি, যারা আমাদের গডের যে সেই নূরটা আমাদের থেকে চলে গেছে, তো তুমি হচ্ছে আমাদের সেই নূর, বা আমাদের তোমার নূরেই আমরা দেখি আর কি। মানে ব্যাপারটা এরকম যে আমরা অনেক বাচ্চাদেরকে দেখলে অনেক কিউট লাগে, তাদের দেখে অনেক খুশি হই, আনন্দিত হই, বা অনেক সময় তাদের থেকে অনেক কিছু আমরাও কিন্তু গ্রহণ করি। অনেক সময় তাদের অনেক মানে কিউটনেস বা এগুলো আমরা দেখলেও আমরা আমাদের কিন্তু আল্লাহর কথা মনে হয়ে যায়। সো ব্যাপারটা এটাই যে তুমি গডের কাছ, তুমি হচ্ছে বেস্ট ফিলোসফার, তুমি এখনো গডের কাছের যে লাইট বা যে হেরিটেজ সেগুলো এখনো ধরে রেখেছো, এবং তুমি হচ্ছে আমাদের ব্লাইন্ডদের মধ্যে লাইট, যারা আমরা কিনা ওই লাইট হারিয়ে ফেলেছি, সিলেস্টিয়াল লাইট, তুমি হচ্ছে আমাদের সেই লাইট। দ্যাট ডিফ অ্যান্ড সাইলেন্ট, এবং আমরা যারা হচ্ছে
ডিফ হয়ে গেছি, বধির হয়ে গেছি, নিস্তব্ধ হয়ে গেছি। তুমি হচ্ছে তাদের মধ্যে আওয়াজ। রিডেস্ট দ্য ইটারনাল ডিপ, এবং তুমি পড়তে পারো হচ্ছে ইটারনাল যে ডিপ, বা আন্ডারস্ট্যান্ড দ্য মিস্ট্রি অফ ইটার্নিটি, শাশ্বত যে লাইফ বা সৃষ্টি জগৎ বা গড, এই বিষয়গুলোর যে মিস্ট্রি, যে রহস্য, এটা তুমি পড়তে পারো, আমরা পারি না। হন্টেড ফর এভরি বাই দ্য ইটারনাল মাইন্ড। ইটারনাল মাইন্ড বলতে গড। গডের ভয়ে আমরা যে হন্টেড হয়ে থাকি সব সময়, তো এইটা তুমি ভালো বুঝতে পারো, অন্যরা কেউ বুঝতে পারে না। বা আমাদের যে গডের ইয়েতে মানে ভয়ে থাকা উচিত, এটা তুমি ভালো বুঝতে পারো, আমরা বুঝতে পারি না, কারণ আমরা ওই যে অ্যাডাল্ট হয়ে গেছি, আমরা ব্লাইন্ড হয়ে গেছি, আমরা ডিপ অ্যান্ড সাইলেন্ট হয়ে গেছি, এই জন্য। এবার দেখো এখানে আবার সম্বোধন করছে, বলছে যে মাইটি প্রফেট সিয়ার ব্লেসড। বাচ্চাকেই বলছে যে তুমি হচ্ছে সবচেয়ে শক্তিশালী প্রফেট, যে কিনা কি বলে, প্রফেট বলতে প্রফেট, হ্যাঁ, এখানে প্রফেট বলতে আবার নবী না কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে যে এই প্রফেট বা ফিলোসফার একই জিনিস আর কি এখানে। সিয়ার ব্লেসড, তুমি হচ্ছে সবচেয়ে ভালো যে জিনিসগুলি সেগুলোই দেখো, বা তুমি হচ্ছে আশীর্বাদ পুষ্ট এক কথায়। অন হুম দোজ ট্রুথস ডু রেস্ট, এবং তোমার উপরেই মূলত হচ্ছে কি বলে, সত্য রেস্ট নেয়, তোমার ভেতরেই সত্যটা রয়েছে। এরপরে বলছে যে হুইচ উই আর টয়লিং অল আওয়ার লাইফস টু ফাইন্ড, যেটা আমরা আমাদের সারা জীবন ধরে চেষ্টা করছি খুঁজে পেতে। ইন ডার্কনেস লস, যেটা আমরা অন্ধকারের মধ্যে হারিয়ে ফেলেছি। দ্য ডার্কনেস অফ দ্য গ্রেভ, এবং সেটা আমরা গ্রেভের ভেতরে গিয়ে, গ্রেভের যে ডার্কনেস সেখানে গিয়েও আর কি খুঁজি, বা সেখানেও সেটার আমরা ল্যাকিংসটা আমরা ফিল করি, কিন্তু এটা তোমার ভেতরে রয়েছে। এই যে এই 4টা লাইন মুখস্থ করে ফেলবে, এটা হচ্ছে তোমার ইয়ের জন্য, কি বলে, কোটেশনের জন্য। যে আমরা মুখস্থ করতাম, এই যে আমি লিখেও রেখেছিলাম মুখস্থ, এটা মুখস্থ করেছি, এই যে উপরে এটা মুখস্থ করবা, এটাও মুখস্থ করেছিলাম। তো এটা এই 4টা লাইন আমি আরেকবার বলি। বলছে যে তুমি হচ্ছে মাইটি প্রফেট, তুমি হচ্ছে গডের কাছে থাকা আশীর্বাদ, তোমার ভেতরেই সত্য রেস্ট করে বা বসবাস করে, বা তোমার ভেতরে সত্য আছে, যে সত্যটাকে আমরা সারা জীবন ধরে খুঁজে বেড়াচ্ছি, আমরা পাচ্ছি না, যেটাকে আমরা অন্ধকারের মধ্যে হারিয়ে ফেলেছি, এবং যেটা খুঁজতে খুঁজতে আমরা একটা সময় কবরের ভেতরে, কবরের অন্ধকারে চলে যাব, তাও হয়তো সেটা পাবো না, কিন্তু তোমার ভেতরে এটা এখনো রয়েছে। Thou over whom thy immortality broods like the day, a master over a slave, a presence which is not to be put by, thou little child, yet glorious in the might of heaven born freedom on thy wings height। অনেক বড় সেন্টেন্স, আমরা এটুকুই দেখি আগে। বলছে তুমি হচ্ছ ওভার হোম দাই ইমর্টালিটি ব্রুডস লাইক এ ডে, এই যে একটা সিমিলি দিয়ে দিয়েছে। বলছে তুমি তুমি হচ্ছ, তোমার ভেতরে তোমার উপরে ওই ইমর্টালিটিটা আছে, বা তুমি ওই ইমর্টালিটিটাকে জড়িয়ে রেখেছো একেবারে দিনের আলোর মতো বা দিনের মতো। এই ব্রুডস লাইক এ ডে, দিনের ভেতরে যেভাবে আলোটা যেভাবে জড়িয়ে থাকে, বা আলোতে পরিপূর্ণ থাকে একটা দিন, ঠিক তেমনি তোমার ভেতরেও এই ইমর্টালিটিটা এইভাবে রয়েছে। এ মাস্টার ওভার এ স্লেভ, ঠিক যেমন একটা স্লেভের ওপরে একটা মাস্টার থাকে। স্লেভ বলতে তোমরা তো জানো দাস বা দাসী বা চাকর বাকর, তার ওপরে যেমন একটা মাস্টারের যেমন একটা প্রাধান্য থাকে, একটা কন্ট্রোল থাকে। তারপরে হচ্ছে, আচ্ছা ব্রুড মানে কি, আমি একটু দেখে আসি তো, ওয়েট। ব্রুড মানে তো বাচ্চাই বলতেছে, গোষ্ঠী, জাতি, কুল, শাবক। আচ্ছা, ওভার হোম দাই ইমর্টালিটি ব্রুডস, আমি এখানে লিখেছিলাম মেবি জড়ানো, এরকম কিছু একটা, মানে জড়িয়ে থাকা। তো দিনের মতো আর কি, দিনের আলোর মতো জড়িয়ে রয়েছে তোমার উপরে ইমর্টালিটিটা, এবং
তুমি ইমর্টালিটিকে বা তুমি ইমর্টালিটিকে ওইভাবে কন্ট্রোল করো, তোমার একটা কন্ট্রোল রয়েছে তার উপরে, ঠিক যেমন কন্ট্রোলটা রয়েছে একটা স্লেভের উপরে একটা মাস্টারের। এরপরে বলছে এ প্রেজেন্স হুইচ ইজ নট টু বি পুট বাই, বলছে তোমার ভেতরে এখনো একটা প্রেজেন্স রয়েছে। এই প্রেজেন্সটা এখানে ক্যাপিটালাইজ করার মানে হচ্ছে গডের প্রেজেন্স রয়েছে তোমার ভেতরে, গডের যে নূর সেই নূরের প্রেজেন্স রয়েছে। তো এ প্রেজেন্স ইন হুইচ নট টু বি পুট বাই, যেটা এখনো তুমি পরিত্যাগ করনি বা যেটার প্রভাব এখনো তোমার উপরে রয়ে গেছে। দাও লিটল চাইল্ড ইয়েট গ্লোরিয়াস ইন দ্য মাইট অফ হেভেন বর্ন ফ্রিডম অন দাই বিংস হাইট, বলছে তুমি হচ্ছে ছোট্ট চাইল্ড, তোমার ভেতরে এখনো সেই গ্লোরিটা রয়েছে। হ্যাঁ ঠিক, হেভেন বর্ন ফ্রিডম, যেটা হেভেনের ভেতরে মানে হেভেন বর্ন বলতে একটা ছোট বাচ্চার কথাই বলছে, যে আহ, আমাদের শৈশবকালটা তো অনেক উঁচু মানের একটা সময় আমাদেরকে জন্য। এবং আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আলাদিনের চেরাগ পেলে কি করতে বলবা, সবাই বলে, ম্যাক্সিমাম লোকই বলে যে ছোটবেলায় ফিরে যেতে চাই। তো এই জন্য বলা হচ্ছে চাইল্ডহুড যেহেতু একটা সবচেয়ে বড় সময়, এই যে বিংস হাইট বলতে চাইল্ডহুডের যে বেস্ট সময় সেটার কথা বলছে, যে তোমার যে তুমি ছোট বাচ্চা, তোমার যে গ্লোরিয়াস মুমেন্ট ছিল, যেটা হচ্ছে যে সময়টা তুমি হেভেনের যেই ফ্রিডমটা মানুষ পাবে সেরকম ফ্রিডমটা তুমি পেয়েছিলা তোমার বিংস হাইটে। বিংস হাইট বলতে ওই শৈশবকালে। Why with such earnest pains doth thou provoke the years to bring the inevitable yoke, বলছে কেন, আচ্ছা এরপর আরো রয়েছে, thus blindly with thy bled, আচ্ছা blessed blessedness at strive, বলছে যে কেন তাহলে তুমি such earnest pains ওই কষ্টটা নিচ্ছ, thou provoke the years to bring the inevitable yoke, অর্থাৎ সময়ের যে বোঝা, বা আমরা যেটা বলতে পারি যে আমরা যে বড় হয়ে যাওয়ার পরে যে আমরা যে বোঝাগুলো আমাদের কাঁধে নেই, ধরো ইনকাম করার বোঝা বা অন্যান্য বিভিন্ন রকমের যে টেনশন, বলছে বাচ্চা তুমি তাহলে ওই বোঝাগুলি কেন কাঁধে নিচ্ছ এবং সেটা নিয়ে তুমি কেন তোমার পেইন গুলো মানে আর্ন করতে যাচ্ছ, বা পেইন গুলো কেন নিতে যাচ্ছ। thus blindly with thy blessedness at strive, এবং তুমি তোমার যে ব্লেসডনেসটা রয়েছে সেই ব্লেসডনেসটাকে দিয়ে কেন তুমি ওইভাবে ব্লাইন্ডলি চেষ্টা করতেছো বড় হয়ে ওই বোঝাগুলোকে তুমি তোমার কাঁধে নিবে, এটার চেষ্টা কেন করছো। ফুল সুন thy soul shall have her earthly freight, খুব তাড়াতাড়ি তোমার সোলটা পেতে যাচ্ছে তার যা পার্থিব যে ঝামেলাগুলি, সেই ঝামেলাগুলি মানে পড়তে যাচ্ছে। তুমি যে চেষ্টাটা করছো তুমি বড় হওয়ার জন্য, তুমি ধপধপ করে হাঁটা শিখছো, তুমি কথা বলা শিখছো, তুমি জেস্টার পোস্টার কিভাবে ইউজ করতে হয় সেগুলো সব শিখতেছো। তো তোমার এই চেষ্টাটা কেন, তুমি কেন বড় হওয়ার জন্য এত তড়িঘড়ি করছো। তুমি যে তড়িঘড়ি করছো, খুব শীঘ্রই তোমার উপরে পৃথিবীর ঝামেলাগুলো চলে আসবে। ফ্রিড বলতে ঝামেলা। অ্যান্ড কাস্টম লাই আপন দি উইথ এ ওয়েট, এবং তোমার উপরে কিছু নিয়ম কানুন চাপিয়ে দেওয়া হবে, বা নিয়ম কানুনের বোঝা তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে, রীতিনীতির বোঝা। হেভি অ্যাজ ফ্রস্ট, যেটা একেবারে বরফের মতো হেভি। অ্যান্ড ডিপ অলমোস্ট অ্যাজ লাইফ, এবং যেটা গভীর, জীবনের মতো গভীর। মানে এমন কিছু নিয়ম কানুন খুব শীঘ্রই তোমার উপরে আরোপ করা হবে। তুমি যেহেতু এত চেষ্টা করছো এবং ধীরে ধীরে যেহেতু বড় হয়ে যাচ্ছ, তো তোমার উপরে খুব শীঘ্রই কিছু নিয়ম কানুন আসবে, কিছু নিয়ম কানুন পুট করা হবে। এবং এগুলো, এই নিয়ম কানুনের বোঝা এতই শক্ত একটা বোঝা যে এটা বরফের মতো অনেক হেভি একটা বোঝা, এবং লাইফের মতো ডিপ, যেগুলো আসলে বুঝে মানে বোঝা যায় না আর কি। এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের উপরে যেভাবে চাপাচ্ছে আর কি, অনেকটা এরকম। আচ্ছা, আমি তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? সাউন্ড লো আসার তো কারণ নেই, তুমি তোমার ইয়েটা ভলিউমটা একটু চেক করো। হ্যাঁ, সাউন্ড লো আসার কারণ নেই, কারণ আমি সাউন্ড এখানে 80%। আচ্ছা, হ্যাঁ অ্যাডোলেসেন্ট মানে ঠিক আছে, কিন্তু আরেকটা মিনিং আছে। এই
বয়ঃসন্ধিকালের। অ্যাডোলেসেন্ট বলতে কিশোর। আরেকটা আমি ভুলে গেছি, ওইটা ওইটা বেশি ইউজ হয় আর কি। আচ্ছা, লাইনটা কেটে যাবে, তোমরা আবার জয়েন করবা। অ্যাডোলেসেন্ট ঠিক আছে, কিন্তু আরেকটা আছে, ওইটা এখানে পাচ্ছি না। যাই হোক, অ্যাডোলেসেন্ট ইউজ করবো, সমস্যা কি। স্যার একটা আছে না পিউবার্টি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছিলাম। এটা সেদিন আমি তোমাদেরকে পড়াইলাম, সেদিন তোমাদেরকে না কাদেরকে জানো, পিউবার্টি, এই যে এটাই কথা বলছি যে এটা সবচেয়ে বেশি ইউজ হয়। এইটাই আমি খুঁজছিলাম, মনে আসছিল না। যাই হোক, এবার দেখো, তোমাদের লাইনটা কেটে যাবে 1 মিনিটের মধ্যেই, আমি কেটে দিচ্ছি, তোমরা জয়েন করো আরেকবার। স্যার মিডিল ইংলিশ পিরিয়ড থেকে কোশ্চেনটা, দুইটা জিনিস, একটা হচ্ছে মেঘনা কাটা আর একটা হচ্ছে ক্রোশেড ওয়ার্ড। এই দুইটা স্যার একটু বলে দেন আমাকে। ক্রুসেড ওয়ার যেটা, সেটা হচ্ছে ধর্মযুদ্ধ। হুম, আর ম্যাগনা কার্টা ওটা হচ্ছে একটা চুক্তির নাম। তো এটা আমাকেও দেখতে হবে, আমার তো মনে নাই। ম্যাগনা কার্টা এটা একটা চুক্তির নাম। এই দেখো, ম্যাগনা কার্টা এটা, তারপরে কমনলি ম্যাগনা কার্টা রয়্যাল চার্টার রাইটস agreed by King John England of England। এটা হচ্ছে সংক্ষেপে। আর আরেকটা যদি আমরা যাই তাহলে আসবে হচ্ছে, আরেকটা কি বললা, ক্রুসেড। ক্রুসেড ক্রুসেড ওয়ারের হচ্ছে স্যার আমি ক্রোশেড ওয়ার্ডটা পড়ছি যে মুসলিম আর হ্যাঁ খ্রিস্টানদের হ্যাঁ মধ্যে, ওইটাই বললাম, যে যে ধর্মযুদ্ধ। এবং হুম, হুম, হুম। ওইটা মানে ওইটা ওইটা একটা ইপোক মেকিং একটা যুদ্ধ ছিল, ওই যুদ্ধে মুসলিমরা পরাজিত হয়। ওটা যদি পরাজিত না হইতো তাহলে আজকে দেখা যাইতো যে মানে খ্রিস্টানদের পজিশন অনেক খারাপ থাকতো। It's a series of religious war initiated, supported and sometimes directed by the Latin Church. তো এই জিনিসগুলো এখান থেকে আর কি দেখে নিতে হবে, এগুলো ম্যাগনা কার্টা এটাও আর স্যার মেঘনা কাটা চুক্তিটা মানে হয় যে রাজাদের বিরুদ্ধে, তাই কি ইংলিশ পার্লামেন্টটা প্রতিষ্ঠা হয়? আমার আমার মনে নেই আর কি। এটাই যে এখানে পড়লে আমি বলতে পারবো যে এখানে কি কি বলা হচ্ছে। আমি এটা এটা আমি জেনে সামনের দিন আমি তোমাকে জানাবো। আচ্ছা স্যার। আচ্ছা, ক্রুসেড ওয়ার সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো। এটা আমি এইভাবে রেখে দিলাম যাতে করে না হারিয়ে যায়। ফার্স্ট ক্রুসেড, আচ্ছা ক্রুসেড হচ্ছে অনেকগুলো যুদ্ধ হয় ক্রুসেডের। স্যার আরেকটা কোশ্চেন করি। বলো। স্যার এমনিতে তো এই পিরিয়ড গুলাতে আহ কি বলে ওটাকে, ল্যাঙ্গুয়েজ ছিল, তো ওগুলা তো দেখছি। এমনি ডায়ালেক্ট কোনগুলা, উপভাষা কোনগুলা এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ড? অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের উপভাষার আমিও তো বললাম যেগুলো মনে থাকে না। আমি যদি এখানে তোমাদেরকে এখনই বলি আবার দেখে দেওয়ার কথা না, তাহলে আমি দেখে দিতে পারবো। যে এখানে যেমন এই যে মার্শিয়ান, এটা একটা। তারপর ওই যুগের আরেকটা ইয়ে ছিল, এখানে লিস্ট আসার কথা।
স্যার উপভাষাগুলো কি আসে আমাদের? এটা তোমাদের ওইভাবে আসবে না। এগুলো আসে, এগুলো হচ্ছে তোমরা পাবো উপভাষা সম্পর্কে পড়তে হবে থার্ড ইয়ারে উঠলে। এখন ওই জন্যই বললাম, ওই জন্য আমি অ্যান্সার দিতে পারতেছি না। যেগুলো তোমাদের আসবে সেগুলোর আমি অ্যান্সার দিতে পারবো, আর এগুলো আমি এত খুঁটিনাটি এভাবে পড়ি নাই, যার জন্য এগুলো আমি বলতে পারতেছি না। কারণ এই যে ক্রুসেড, তারপরে যে ম্যাগনা কার্টা, এগুলো সম্পর্কে কখনোই আসবে না ওইভাবে। ম্যাগনা কার্টা সম্পর্কে আসতে পারে, হয়তো ব্রিফ কোশ্চিনে আসতে পারে, কিন্তু এগুলো ইভেন ওই যে তোমার মিডল ইংলিশ, তারপরে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, এগুলোর থেকে খুব একটা বেশি কোশ্চিন হয়ও না। কোশ্চিন সব হয় হচ্ছে এলিজাবেথান, তারপরে রেনেসা, তারপর ভিক্টোরিয়ান, নিও ক্লাসিক্যাল, রোমান্টিক, এগুলো থেকে। ওকে, আমি আচ্ছা ঠিক আছে আকিব, তোমার এই জিনিসটা বুঝতে পারলাম, সমস্যা নেই। আর আচ্ছা, এই কি বলে, তাহলে আমি একজনকে পেলাম অন্তত, যে কিনা কোভিডে আক্রান্ত এবং স্টুডেন্ট। স্টুডেন্ট আমি কোভিডে আক্রান্ত এরকম খুব একটা পাচ্ছি না আর কি। আমি নিজেও ভাবছিলাম যে সবকিছু যে বন্ধ করে দিল, কেন দিল। তবে তোমার এটা দেখে মনে হলো যে ওকে, তাহলে বন্ধ করে দেওয়াটা ঠিক আছে। ইভেন তোমরা নিজেরাও তো জানো যে হ্যাঁ, 2টা ভ্যাকসিনের, তারপরেও আসলে ভ্যাকসিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ভ্যাকসিন কিন্তু নিশ্চয়তা দিবে না যে তুমি তোমার এটা হবে না, তা না। যেমন ওই যে হয় না, আমরা আমরা ছোটবেলায় হামের টিকা দেই। হ্যাঁ, এই যে আমার বাচ্চাকে হামের টিকা, সবকিছু টিকা টুকে দেওয়া আছে, তারপরে হাম বের হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে বের হবে না এটা না, বের হওয়ার পরে যাতে এটাকে প্রতিরোধ করতে পারে সেটা। এই যে তোমার 2টা টিকা দেওয়া আছে, তোমার মৃত্যু ঝুঁকিটা কম। যার দেয়া নাই তার মৃত্যু ঝুঁকি বেশি। বলছি না যে সেও মারা যাবে, তুমি বেঁচে থাকবা, ব্যাপারটা এটা না, ঝুঁকিটা কম। ওকে, দেখো স্যার আমরা, সিনোফার্মটা কি ভালো না? আমি দুইটাই দিছি সিনোফার্ম। আমিও তো সিনোফার্মেরই দিয়েছি। ভালো কি খারাপ এটা তো বুঝবো কিভাবে। আর সিনোফার্ম চায়নার তো, এই জন্য ইন্ডিয়াও বলবে খারাপ, আমেরিকাও বলবে সিনোফার্ম খারাপ। তো এটা ইয়ে করে লাভ নেই আর কি। এই যে অ্যাস্ট্রাজেনেকা দিয়েছে, তো এর তো হওয়ার কথা না, যদি আমরা যদি ওই ভালো খারাপ অর্থে যদি বলি। মানে উনি কি ভ্যাকসিন দিয়েছে তারপরেও কোভিডে আক্রান্ত? হ্যাঁ, আচ্ছা এবার আমরা আরেকটা স্ট্যাঞ্জা পড়ি, আমরা একটু দ্রুত পড়ে যাব। দেখো বলছে যে ও জয় দ্যাট ইন আওয়ার এম্বার্স, in something that doth live, that mature yet remembers what was so fugitive। বলছে ও জয় মানে ছোটবেলার যে জয়, সেটার জন্য সে আক্ষেপ করছে এবং বলছে যে আমরা যখন পরিপূর্ণ বয়সে চলে এসেছি, এবং আমাদের ভেতরে কি এখনো ওইটা রয়েছে, মনে হয় নাই আর কি। মানে সে হচ্ছে আর কি একটু কনফিউজড, এবং বলছে আমরা যেভাবে ভুলে যাই সবকিছু, তাতে এটা নিশ্চিত যে আমরা কিছু একটা ভুলে গেছি এবং কিছু একটা আমাদের ভেতর থেকে চলে গেছে, কিছু একটা পলায়ন করেছে। এবং আমাদের যে নেচার বা যে অবস্থা, তারপরে আমরা একটা জিনিস রিমেম্বার করতে পারছি যে কিছু একটা জিনিস আমাদের ভেতর থেকে চলে গেছে। দ্য থট অফ আওয়ার পাস্ট ইয়ার্স ইন মি ডোথ ব্রেড পারপিচুয়াল বেনেডিকশন। বলছে আমার যে অতীতের যে স্মৃতি, সেই স্মৃতিটা বা অতীত বছরের যে স্মৃতিগুলো, সেই স্মৃতিটা আমার ভেতরে একটা জিনিস প্রডিউস করে, সেটা হচ্ছে পারপিচুয়াল বেনেডিকশন, মানে গডের প্রতি কৃতজ্ঞতা। গডের প্রতি একটা কৃতজ্ঞতা। নট ইনডেড ফর হোয়াট হুইচ ইজ মোস্ট worthy to be blessed, delight and liberty, the simple creed of childhood, whether busy or at rest, with new fledged hope still fluttering in his breast। বলছে যে আমি এই যে কৃতজ্ঞ, এটা যে আমি আমার লাইফে যে আশীর্বাদগুলো পেয়েছি এগুলোর জন্য, বা স্বাধীনতা পেয়েছি, আনন্দ পেয়েছি, এটার জন্য আমি যে কৃতজ্ঞ তা না, বরং দ্য সিম্পল ক্রিড অফ চাইল্ডহুড, এবং চাইল্ডহুডের প্রতি আমার যে একটা বিশ্বাস, বা চাইল্ডহুডের প্রতি, চাইল্ডহুডে যে গডের কাছাকাছি থাকা যায়, বা গডের থেকে যে একটা নূর বা আভা থাকে, এই জন্য আমি বলছি যে আমি গডের প্রতি চিরকৃতজ্ঞ।
whether it busy or at rest, অর্থাৎ একটা চাইল্ডহুডের সময় আমি কাজ করি বা না করি, বিজি থাকি বা অলস থাকি, এইটা না, কিন্তু আমি চাইল্ডহুডের যে অবস্থায় ছিলাম সেটার জন্যই আমি মূলত কৃতজ্ঞ। উইথ নিউ ফ্লেজ হোপ স্টিল ফ্লাটারিং ইন হিজ ব্রেস্ট, বলছে এখনো নতুন নতুন যে কি বলে এটাকে, আশার যে পাখনা, আশার যে বেলুন বলতে পারি আমরা, এখানে পাখনা না বললাম, ফ্লেজ বলতে যদিও পাখা আর কি। তো আশার যে বেলুন সেগুলো এখনো দুলছে বুকের ভেতরে, বা বুকের ভেতরে যে ওই হোপ গুলো এখনো রয়ে গেছে, যে একটা সময় বাচ্চা ছিলাম, এরকম এরকম পিওর ছিলাম, খাঁটি ছিলাম, এগুলো আবার ফিরে আসবে বা এরকম ভাবে থাকতে পারবো, এটা বলছে। Not for this I raise the song of thanks and praise, but for those obstinate questionings of sense of outward things falling from us, vanishing blank misgivings of the creature moving about worlds not realized। দেখো এবার বলছে যে আমি যে এখন আমার যে আমি যে কৃতজ্ঞতার গান গাচ্ছি গডের কাছে, তারপর আমি যে গডকে ধন্যবাদ দিচ্ছি, এগুলোর জন্য না, মানে গডের কাছে যে আমি ধন্যবাদ দিচ্ছি বা গডের প্রতি আমি কৃতজ্ঞ, এটা এই জন্যে না, বা মানে ওপরের এইগুলোর জন্যে না, বাট ফর দোজ অবস্টিনেট কোয়েশ্চেনিংস অফ সেন্স অ্যান্ড আউটওয়ার্ড থিংস, বরং আমি ধন্যবাদ দিতে চাই আমার মনের ভিতরের যে কোশ্চেনগুলো রয়েছে, আমার সেন্সে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলোর জন্য, এবং ওই সমস্ত বাহিরের যে থিংগুলো সেইগুলোর জন্য যেগুলোতে ফলিং ফ্রম আস, যেগুলো আমাদের থেকে মানে চলে গিয়েছে, যেগুলো একটা সময় ছিল, যেগুলো ভ্যানিশ হয়ে গেছে, সেগুলোর জন্য। ব্ল্যাঙ্ক মিসগিভিংস অফ দ্য ক্রিচার মুভিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড নট রিয়েলাইজড, এবং ওই সমস্ত তথ্য, যে তথ্যগুলো মানে সৃষ্টি সম্পর্কে যে তথ্যগুলো, যেগুলো একটা সময় আগে আমরা জানতাম ছোটবেলায় আর কি, ছোটবেলার কথা বলতে ছোটবেলায় আমরা এগুলো জানতাম, বাট বড় হওয়ার সাথে সাথে এটা আমাদের চলে গেছে, তো সেগুলো যে একটা সময় আমাদের কাছে ছিল, এটা নিয়ে আমি গডকে কৃতজ্ঞতা জানাই। মুভিং অ্যাবাউট ওয়ার্ল্ডস নট রিয়েলাইজড, বলছে পৃথিবী নিয়ে যখন আমরা, বিশ্ব নিয়ে বা পার্থিব বিষয় নিয়ে যখন আমরা এটা খুব মাতামাতি করছি, তখন আমরা এই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারছি না, বুঝতে পারছি না, এগুলো আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। অনেক বড়। আচ্ছা এই পর্যন্তই রাখি, কারণ হচ্ছে আচ্ছা আরেকটু পড়িয়ে দিই যে 4 লাইন। High instincts before which our mortal nature did tremble like a guilty thing surprised, but for those first affections, those shadow recollections, বলছে যে হাই ইনস্টিংক্ট বিফোর হুইচ আওয়ার মর্টাল নেচার, বলছে আমরা তো মানুষ তো মরণশীল, তো আমাদের এই যে মরণশীল, যে আমাদের যে প্রকৃতি যে মরণশীল, এই ইনস্টিংক্টটা ছিল আর কি আগে, এইটার আগে হাই ইনস্টিংক্ট ছিল, মানে আমরা গডের সাথে রিলেটেড ছিল, মানে আমাদের ইনস্টিংক্টটা অনেক হাই ছিল, এবং আমরা মর্টাল যে নেচার ডিড ট্রিম্বল লাইক এ গিল্টি থিং সারপ্রাইজড, বলছে আমাদের বর্তমান যে অবস্থাটা, এটা আমরা এখন অনেক পাপ পঙ্কিলতার মধ্যে ডুবে গেছি, সো এখন আমাদের যেন আমরা যেন ভুলে ভরা বা ভুলের কারণে, আমাদের দোষের কারণে যেন আমরা কাঁপাকাঁপি করি, এবং থিং সারপ্রাইজ, এবং অনেক সারপ্রাইজড হয়ে যাই যে ছোটবেলায় কত ভালো ছিলাম, এবং ওইটাকেই বলছে হাই ইনস্টিংক্ট, ওই অবস্থাটাকে। বাট ফর দোজ ফার্স্ট অ্যাফেকশনস দোজ শ্যাডোয় রিকালেকশনস, এবার বলছে যে এই যে আমরা যে হাই ইনস্টিংক্টের জন্য যে আমি ইয়েটা করছি, গডকে থ্যাংক ইউ জানিয়েছি, বা গডের যে পারপিচুয়াল বেনিডিকশন যেটা করছি, এটা আমাদের এই যে নেচার, যে হচ্ছে দোষী হওয়ার যে নেচার, বা ভুল করার যে নেচার, সারপ্রাইজড হওয়ার যে নেচার, এটার জন্য না, বরং কিসের জন্য? ফর দোজ ফার্স্ট অ্যাফেকশনস, ওই সমস্ত প্রথম ইমোশন, যে ইমোশনগুলো চাইল্ডহুডে ছিল সেগুলোর জন্য। দোজ শ্যাডো রিকালেকশন, এবং ওই সমস্ত শ্যাডোগুলোর জন্য, যে শ্যাডোগুলো এখন নাই আর কি, যেগুলো গডের একটা ছায়া আমি যেন ফিল করতে পারতাম ছোটবেলায়, শিশুরা যেন এটা ফিল করে, তো সেইটার জন্য আমি গডকে থ্যাংক ইউ জানাচ্ছি। আচ্ছা আমরা এরপর থেকে আমরা সামনের দিন করব, এবং সামনের দিন করে সামনের দিন যদি এটা শেষ হয়ে যায়, সামনের দিন শেষ হয়ে গেলে এখান থেকে আমরা আবার 3টা ন্যাবেতে চলে যাব।
মানে তার এই একটা কবিতা দিয়ে কিন্তু তার একটা ইয়ে হবে না, ওয়ার্ডসওয়ার্থের সবগুলো কবিতা মিলে একটা দুইটা প্রশ্ন হবে। মানে ব্যাপারটা এরকম যে ওইখানে প্রতিটা কবিতা থেকেই এলিমেন্ট নিতে হবে। যেমন টিন টার্ন অ্যাবে নিয়ে যখন আমরা কথা বলবো, তখন এখান থেকে অনেক এলিমেন্ট যাবে, ওখান থেকে অনেক এলিমেন্ট এখানে আসবে। সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমার ওল্ড থার্ড ইয়ারের সময় হয়ে গেছে, সরি ওল্ড সেকেন্ড ইয়ারের যারা পরীক্ষার্থী, ওদের সাথে গত দিনে ক্লাস হয়নি, আজকে ওদের ক্লাস, ওদের সাথে একটু দুঃখ বিনিময় করতে হবে আর কি। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো সবাই, আমরা নেক্সট দিনে আবার ক্লাস করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর এই যে 150 লাইন পর্যন্ত পড়লাম, এটা মনে রাখিও।